সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে খুব গুণী একজন ব্যক্তিত্বের মানুষ উপস্থিত রয়েছেন। তিনি হলেন অগ্রপথিক লেখিকা, কথা সাহিত্যিক, অনুবাদক, প্রাবন্ধিক, গবেষক, শিশু সাহিত্যিক ও ফিলান্থ্রোপিস্ট কবি নাহার কামাল আহমেদ। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। জি, আজ আপনার জন্মবার্ষিকী। আপনি 90 পেরিয়ে 91 বছরে পদার্পণ করেছেন। আজ 8ই সেপ্টেম্বর। তার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভ জন্মদিন আপনাকে। আজকের দিনটা অবশ্যই আপনার জন্য স্পেশাল এবং আমাদের জন্য স্পেশাল। আজকের দিনে আপনাকে আমরা পেয়েছি। প্রথমে একটু জানতে চাই, এই যে এতদিনের যে জার্নিটা, সবকিছু মিলিয়ে আজ জন্মদিনে কেমন ফিল করছেন আপনি? আপনার অনুভূতি কেমন? অনুভূতি বলতে জীবন তো ভালো মন্দ সব কিছু মিশিয়েই, কাজে আমার জীবনেও তো তার অন্যরকম হয়নি। শৈশব পেরিয়ে আমার অল্প বয়সে বিয়ে হয়, সংসারী হই। আমার ছেলেমেয়েরা সবাই প্রতিষ্ঠিত এখন, যদিও বেশিরভাগই দেশের বাইরে থাকে। তো তারপরে আমি সব দিক দিয়ে মনে হয় যে ভালো মন্দতে সুখীই আছি। যে এত বয়সে যে এখন আমি আপনাদের কাছে আসতে পেরেছি, সেটাও আল্লাহর অনেক রহমত। এবার একটু জানতে চাই আপনার যে গ্রন্থটি রয়েছে স্মৃতির অ্যালবাম, সেটি সম্পর্কে। স্মৃতির অ্যালবাম অবশ্য আমার জীবনের কৈশোর পর্যন্ত এটা লেখা, পুরো জীবনটা না। এবং সেখানে লেখার পরে মনে হয়েছে যে আরও কিছু বোধহয় লেখার ছিল, কিন্তু তাড়াহুড়া করে সব কিছু হয়নি। তবু যেটুকু হয়েছে আমার ছেলে মেয়েরা, আত্মীয়স্বজনরা, আপনারা জানতে পারছেন, কারণ আমার তো বয়স অনেক হয়েছে। তখনকার দিনের গ্রামের যে স্মৃতিগুলি, সেগুলি এখনকার ওরা জানেও না, বুঝেও না। আমার আত্মীয়স্বজনরাই বলে যে আমাদের গ্রাম যে এরকম ছিল আগে, আপনার বই না পড়লে আমরা জানতে পারতাম না। এখন তো সব পরিবর্তন হয়ে গেছে। নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া প্রতিষ্ঠিত সাকুয়াত মেমোরিয়াল স্কুলে আপনার পড়ার সৌভাগ্য হয়েছে। সেই স্মৃতিচারণ যদি একটু আমাদের সাথে করতেন। সাকুয়াত মেমোরিয়াল স্কুলে যখন আমি ভর্তি, তখন আমার 10 বছর বয়স। বাবার চাকরির সূত্রে বাবা 1 বছরের জন্য কলকাতায় তখন গিয়েছিলেন। উনি তো মেইনলি ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন তখন, এবং মুসলিম হলের হাউস টিচারও ছিলেন। আচ্ছা। তো ওইখানে আমরা 1 বছর বাবার চাকরির সুবাদে, সেই সময় 1 বছর আমি সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে পড়েছি। কিন্তু সত্যি বলতে কি, তখন আমি এত ছোট যে সাখাওয়াত মেমোরিয়ালের যে আসল যে সেটার কি মূল্য, যে বেগম রোকেয়ার প্রতিষ্ঠিত, সেটা তখন বুঝতেই পারিনি। কিন্তু পরে যখন বুঝেছি, তখন বলছে আমি তো অনেক সৌভাগ্যবতী যে ওইখানে স্কুলে পড়তে পেরেছি। কিংবদন্তি তুল্য নারী জাগরণমূলক পত্রিকা সাপ্তাহিক বেগমে আপনি অনেক লেখালেখি করেছেন। সেই লেখালেখি সম্পর্কগুলোতে একটু জানতে চাই। সেটা আমি ক্লাস 9-এ পড়ি যখন, তখনই কিছু কিছু লিখতাম নিজে নিজে, কিন্তু সেটা প্রকাশও করিনি, কোথাও দিইও নি। নিজের কাছে নিজে থাকতো। তো তারপরে ক্লাস 10-এ ম্যাট্রিক পাশের পরে আমি বেগমে দিই এটা পত্রিকাটা, ম্যাট্রিক পাশে 1-2 বছর পরে। তো বেগমে ওঠা বেশ কয়েকটা তখন ক্রমাগত ছাপা হয়। এবং আমার হাজব্যান্ড ইউনিভার্সিটিতে ছিলেন, ইউনিভার্সিটির প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির। তো ওইখানকার গৃহিণী সমিতি একটা হয়েছিল, ওরা একটা বার্ষিক বই বের করতো, গৃহশ্রী। তো ওইখানে আমার লেখা দিয়েছি। আচ্ছা, তার পরবর্তীতে আর আপনার যে বই পড়া এবং সাহিত্যের প্রতি যে আপনার আগ্রহ, সেটি কতটুকু, কবে থেকে এসেছে এবং সেটি আগ্রহ সম্পর্কে একটু জানতে চাই। আমার বই পড়া ধরতে গেলে ছোটবেলা থেকে একটা নেশা। তো আমার ক্লাস ফ্রেন্ড ছিল ক্লাস 5-এ, যখন সাখাওয়াত মেমোরিয়ালে পড়ি, তখন ওর নিজের একটা প্রাইভেট লাইব্রেরি ছিল। বলতো যে 4 আনা পয়সা দিলে তোমরা এটার মেম্বার হতে পারবে, মাসে 4 আনা পয়সা। তা আমি তো খুব খুশি, কিন্তু অন্য কাউকে সে বই দিয়ে বেশ 7 দিন রাখে, আমি একদিনেই পড়ে দিয়ে দিই। আচ্ছা, রাত্রে পড়ে দিয়ে দিই। তো আমার বই পড়ার একটা নেশা ছিল, এবং সারা জীবনে সেটা ছিল। দিনের বেলা সংসারে কাজে পড়তে পারতাম না, কিন্তু সারা রাত্রে বই পড়তাম। আপনার প্রকাশিত আরও অনেক গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থগুলো সম্পর্কে একটু জানতে চাই। 2টা আছে ছোট গল্পের সমষ্টি, একটা হলো এই পৃথিবী, আর একটা আলতাবানু। আলতাবানুটা লেটেস্ট। আচ্ছা আচ্ছা, তা আর আমার এইটুকু বলতে পারি যে সবগুলি গল্পের পিছনেই একটা বাস্তব অভিজ্ঞতার ছায়া আছে। তো একদম সেরকমভাবে তো গল্প হয় না, তার মধ্যে কিছু কল্পনা, কিছু রং, সেইভাবে আমার প্রত্যেকটার পিছনে একটা বাস্তব অভিজ্ঞতার ছায়া আছে। আচ্ছা, আপনি তো অনেক গুণের অধিকারী, অনেক কাজে আপনার দক্ষতা রয়েছে। এত দক্ষতা কিভাবে অর্জন করলেন?
এটা তো আমি তো জানি না যে আমি এত দক্ষ, সেটা আমি নিজেকে মনে করি না। আমার অনেক ডেফিসিয়েন্সি আছে, যেটা না থাকলেই ভালো হতো। তবে চেষ্টা করি। আমি এখন বর্তমানে ওই একটা মহিলা সংগঠন আছে হেমন্তিকা, ওইটার প্রেসিডেন্ট হিসেবে আছি। আচ্ছা, এখন যারা অভিষেক ঘটিয়েছেন লেখালেখির জগতে, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? পরামর্শ দেওয়ার আমার কতটুকু ক্ষমতা বা যোগ্যতা আছে আমি জানি না, তবে তাদের দরদি হতে হবে, আমার এটা মনে হয়। দরদি হবে, মানুষের প্রতি দরদ না থাকলে লেখা যায় না। কারণ আমাদের লেখার উপাদান সাধারণত আমাদের চারপাশেই থাকে, সেইগুলি দেখার একটা আলাদা দৃষ্টি থাকা দরকার। যে আমার এটা আমি দেখি যে চারপাশে যারা আছে তাদেরকে আমি অবজার্ভ করি, এবং ছোটোবেলা থেকে সেই আমি গ্রামে যখন যেতাম ছোট, তখন তো পড়াশোনা থাকতো না, এখানে স্কুল নেই, বেড়াতে গেছি, তখন আমি সবার বাড়িতে ঢুকতাম না, কিন্তু অবজার্ভ করতাম। সারাদিন কাজেই ছিল ঘোরাঘুরি করা, এবং সেই তাদের যে গ্রামীণ জীবনটা তখন কেমন ছিল সেটা আমার এখনও স্মৃতিতে আছে। কিন্তু সেই সবের সাথে এখনকার যারা আছে তারা ওইটার কোনো মিল খুঁজে পায় না। কিন্তু এটা ধরতে গেলে একটা ইতিহাস, তখনকার দিনের যে কীরকম সমাজ ছিল, কীরকম আচার আচরণ ছিল, সেইগুলি। আপনি জন্মেছেন ব্রিটিশ আমলে, তারপর পাকিস্তান পিরিয়ড পার করে বাংলাদেশে 54 বছর এখন চলছে। আপনি আপনার মাতৃভূমি বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসেন, সেখান থেকে আপনার কাছ থেকে একটা দেশাত্মবোধক কবিতা শুনতে চাই। হ্যাঁ, ঠিকই, বাংলাদেশকে আমি খুব ভালোবাসি। আমার ছেলে মেয়েরা বাইরে থাকে, আমি গিয়ে ওখানে থাকতে পারি না। আচ্ছা, দেশের প্রতি টানটা বারবার আপনাকে টেনে ধরে আসলে। তো এখানে আমি একটা কবিতা পড়বো, এটা ওই বিজয় দিবস নিয়ে, 16ই ডিসেম্বর নিয়ে। আজ 16ই ডিসেম্বর, জাতির ইতিহাসে এদিন হয়ে আছে চিরভাস্বর। লাখো প্রাণের বিনিময়ে এদিনে এসেছিল আমাদের বিজয়, এদিনে হয়েছিল আমাদের স্বাধীনতা সূর্যের উদয়। 9 মাস ধরে সংগ্রাম করে করেছিল যারা এদেশ স্বাধীন, হয়তোবা তাদের অনেকে আজও রয়েছে অজ্ঞাত, নাম পরিচয়হীন। গৃহহীন হয়েছিল শত শত জন, হারিয়েছে সন্তান কত পিতামাতা, বনের সম্ভ্রম বাঁচাতে দিয়েছে প্রাণ কত না অভাগা ভ্রাতা। লাখো শহীদের রক্তে সিক্ত হয়েছে যে বাংলার মাটি, সালাম জানায় তারে আকাশ বাতাস গ্রহ তারা কোটি কোটি। তবু গহীন সে মাটির বুকে কান পেতে কেউ যদি রাখে, শুনিতে পাবে সে শহীদের আত্মারা কেঁদে কেঁদে যেন ডাকে। বলে আমাদের ত্যাগে অর্জিত এই কি সেই বাংলাদেশ, যেখানে আজ আইন শৃঙ্খলা শান্তি স্বস্তি নেই একটুও রেশ। হানাদার নেই আজ, তবু যেখানে সেখানে মা বোনের ইজ্জত কেন লুণ্ঠিত হয়, স্বেচ্ছাচারীর শিকলে বন্দী গণতন্ত্রের কেন হয় পরাজয়। থেকো না নিরুত্তর, জেগে উঠো জনতা, শক্তিতে হয়ে দুর্বার, লড়াইয়ে যাও নেমে দেশপ্রেম আর শুভ বুদ্ধিকে করে হাতিয়ার। এইসব পবিত্র আত্মাকে আজ দিতে হবে বড় ভয়, অন্যায়ের সাথে যুদ্ধে কখনো ন্যায়ের হবে না পরাজয়। তোমাদের বুকের রক্তে গড়া এই স্বাধীন বাংলাদেশ ব্যক্তি স্বার্থ মেটাতে কখনো পারে না হতে শেষ। নতুন চেতনায় জাগ্রত জনতা বাঁচাতে দেশের মান, মানবে না কোনো বাধা, প্রয়োজনে দেবে জান কুরবান। আপনি তো অনেক ধরনের বই লিখেছেন, কিন্তু আপনাকে বেশি কোন ধরনের লেখালেখি লিখতে বেশি ভালো লাগে, বা কোন ধরনের বই লিখতে আপনি পছন্দ করেন? আমি সাধারণত গল্প উপন্যাসগুলি লিখতেই পছন্দ করি, কবিতাও খুব ভালো লাগে লিখতে। আচ্ছা, যখন আপনি লেখালেখি শুরু করেন তখন আপনার কোন কবিকে আপনার আইডল মনে হয়েছে, বা কোন লেখককে আপনার আইডল মনে হয়েছে? কবি হিসাবে আমার তো একমাত্র সবচেয়ে পছন্দের, সবচেয়ে সম্মানের রবি ঠাকুর। কিন্তু এখন তো আমার তো সেই ক্ষমতা নেই যে রবি ঠাকুরের মতো কবিতা লিখতে পারবো, কিন্তু আমি কবিতা লিখি, গল্প লিখি, সে আমার যেরকম ভালো লাগে সেরকম করি আর কি। এটা আমার নিজস্ব ব্যাপার, কারোর সাথে ইয়ে করা নেই। আচ্ছা, এখন তো আমাদের নতুন জেনারেশনে যারা আছেন তারাও তো লেখালেখি করছেন, অবশ্যই তাদের বইও আপনি কিছুটা হলে পড়ছেন বা দেখছেন, বা আপনার কানে আসছে, শুনছেন। সবকিছু মিলিয়ে লেখার যে ধরনটা পরিবর্তন হয়েছে কিনা, বা কেমন পরিবর্তন দেখতে পাচ্ছেন, নাকি কোনো পরিবর্তন হয়নি? আপনার দৃষ্টিতে কি মনে হয়? পরিবর্তন তো অবশ্যই হয়েছে যুগের সাথে সাথে। ধরেন যেসব সব কিছু তো জীবন ভিত্তিক হতে হবে লেখা, তাই না? তো এখন আমাদের সমাজের যেরকম রীতিনীতি এখন, সেটার সাথে আগের জামানা মিলবে। কারণ আমার তো বয়স হয়েছে, আগের কথা আমি জানি। কি গ্রামেও যেরকম চলাচলের ব্যবস্থা, আচার ব্যবহার, সংসারের যেরকম ছিল, এখন সেরকম নাই। কাজে পারিপার্শ্বিক অবস্থার উপরেই লেখা নির্ভর করে।
বাস্তবধর্মী লেখা লিখতে গেলে তো পারিপার্শ্বিক জগতের সাথে টাচ থাকতেই হবে, অবশ্যই। নাহলে তো সেটা কল্পনার রূপকথা হয়ে যাবে। রাইট। ছোটবেলার কোন স্মৃতিগুলো আপনার বেশ মনে পড়ে, বা কোনো মজার স্মৃতি আছে কিনা আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন? আমার বেশিরভাগ স্মৃতি যে গ্রামে যখন কাটাতাম, ওই তখন আম কাঁঠালের ছুটি বলতো গরমের ছুটিকে, আচ্ছা। তো তখন গ্রামে যেতাম, তো ওই ওই সময়টাই আমার খুব ভালো লাগতো। এখন তো মোবাইলের যুগ, স্মার্ট যুগ, এখন তো সবাই মোবাইলে খুব বেশি আসক্ত। আপনাদের সময় তো তখন আসলে বই পড়াটা অনেক বেশি আকর্ষণীয় ছিল। সো এই যে যুগের পরিবর্তন, এবং হয়তো বা আপনারও সন্তান হয়েছে, সন্তানের সন্তান হয়েছে, নাতিরা আছেন, নাতিপুত্তিররা আছেন, তাদের মধ্যে আসলে বই পড়ার প্রবণতা কেমন দেখেন, বা নাকি তাদের মোবাইলের প্রতি আসক্তি বেশি? না, মোবাইলের প্রতি তো আসক্ত আছে সবাই, কিন্তু বই বা আমার তো আল্লাহর রহমতে আমার 7 ছেলে মেয়ের মধ্যে 11 জন নাতনি আছে। তো কেউ কেউ বই পড়ে, কেউ কেউ আছে যে আমি যে খেতে বসলেও পাশে বইটা খোলা থাকে, গাড়িতে গেলে, কিন্তু সবাই না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। আপনাকে অনেক ধন্যবাদ। জি, ভালো থাকবেন সব সময়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী সপ্তাহে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।